الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য আমি তারানা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার সংসারটাকে অল্প কিছু টিপস মেনে কিভাবে সবসময় পরিপাটি রাখি তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। সকাল সকাল উঠে নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আর যেদিন হচ্ছে নাস্তা বানাতে মন না চায় সেদিন হচ্ছে আমি ঝটপটভাবে কিভাবে নাস্তা করে থাকি আর যেটা খুব হেলদি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ওটস নিয়ে নিচ্ছি। এর সাথে দুধ অ্যাড করব আর ঘরে থাকা যে কোনো ধরনের ফ্রুটস এর সাথে অ্যাড করলে একটা হেলদি নাস্তা হয়ে যাবে। ওটস দিয়ে একবার নাস্তা করলে এটা কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, মানে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। এইখানে যদি চিয়া সিডস অ্যাড করা যায় তাহলে কিন্তু আরও টেস্টি হয় এটা। তো যে কথা বলছিলাম, প্রতিদিন যদি আমরা নিয়ম মেনে সংসারের কাজগুলো করি সংসারটা কিন্তু সবসময় পরিপাটি থাকে। আরবিতে কিন্তু একটা প্রবাদও আছে, তোমার ঘর এমনভাবে পরিষ্কার রাখো যেন তুমি অতিথির অপেক্ষায় আছো, আর তোমার হৃদয় এমনভাবে পরিষ্কার রাখো যেন তুমি মৃত্যুর অপেক্ষায় আছো। আমি যখন ঘরের কাজকর্ম করি তখন কিন্তু এই কথাটা আমি ভাবতে থাকি যেন কোনো একটা মেহমান অথবা কোনো অতিথি হয়তো আসলেও আসতে পারে। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে তো ঘর যদি একবার গুছিয়ে রাখি সেটা কিন্তু তেমনভাবে থাকে না, ওইটা কিন্তু এলোমেলো হয়েই যায়। তারপরেও চেষ্টা করি যথাসম্ভব গুছিয়ে রাখার। আর আমার ঘর গোছানো কিন্তু আপনারাও অনেক বেশি পছন্দ করেন। তো ঘুম থেকে উঠে আজকে নাস্তা সেরে প্রথমে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর যদি বেডশিট চেঞ্জ নাও করা হয় তাহলে কিন্তু বেডটা খুব সুন্দরভাবে আমি পরিপাটি করে রাখি। আমার কাছে মনে হয় যদি ঘরের বিছানাটা গুছানো থাকে তাহলে ঘর 80% পরিপাটি লাগে। আর এইখানে আমি যে এই থ্রো ব্ল্যাঙ্কেট মতো একটা জিনিস আমার বিছানায় রাখি এটার একটা কারণ আছে। যেহেতু ঘরে এসি আছে তো যদি এসি ছাড়া হয় তাহলে হচ্ছে যদি শীত শীত লাগে তাহলে এই জিনিসটা আমরা গায়ে জড়িয়ে রাখি, যার কারণে এটা হচ্ছে পায়ের দিকে রেখে দিই। আর বিছানায় থাকা যেসব মশারি অথবা কাঁথা কম্বল সেগুলো হচ্ছে আমার পাশের যে আলমারিটা দেখছেন সেই আলমারিতে রেখে দিই। তারপরে যে টিপসটা ফলো করে থাকি সেটা হচ্ছে জামা কাপড় গোছানো। কোথাও যদি জামা কাপড় এলোমেলো থাকে ঘর দেখতে কিন্তু অনেক বেশি নোংরা লাগে। তো এই জামা কাপড়গুলো আমি হচ্ছে গতকাল রাতে ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছিলাম আর সারা রাত এটা বাইরেই ছিল। তো সকালবেলা এটা ঘরে এনে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যখনই জামা কাপড় বাইরে থেকে নিয়ে আসবেন ঘরে সাথে সাথে সেটাকে গুছিয়ে রাখার। এতে করে কিন্তু জামা কাপড়ের ভাঁজ ভালো থাকে, মানে একদম আয়রন আয়রন মনে হয়। যদি এই জামা কাপড় কোথাও রেখে দেওয়া হয় যে পরবর্তীতে গুছিয়ে নিব কোনো এক সময়, তাহলেই দেখি যে জামা কাপড় কেমন কুঁচকে কুঁচকে যায়। তাই আমি চেষ্টা করি যখনের কাজ তখনই করে ফেলার। এরপরে যে জায়গাটা সবচেয়ে বেশি নোংরা হয় সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের এরিয়া। যদিও আমার ড্রেসিং টেবিলে অনেকগুলো ড্রয়ার আছে আর সেগুলোতে জিনিসপত্র অলরেডি রাখা, তবে কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে রেগুলার একদম ইউজ করা হয়। তো ওইগুলো হচ্ছে এরকম বাইরে এরকম একটা বক্সের ভিতরে করে রেখে দিই। আর আমার ছোট মেয়ে রিসলিয়া ওর হচ্ছে অধিকাংশ কাজই থাকে এইখানে, না হলে হচ্ছে সোফার টেবিলের উপরে। তো ও এসে এলোমেলো করে, তো এই জিনিসটা হচ্ছে প্রতিদিন একবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করি।
এতে করে যেমন ধুলো ময়লা মানে কম পড়ে আর আমার ঘরটাও দেখতে বেশি পরিপাটি লাগে। পাশাপাশি ঘরে যে মিররগুলো থাকে সেগুলো যদি রেগুলার মুছে রাখা হয় তাহলে দেখবেন যে ঘর দেখতে অনেক বেশি চকচকে লাগে। তো আমি আমার যতগুলো মিরর আছে সেগুলো হচ্ছে একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটা কিন্তু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। এখন দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘর গোছানোর কাজ আমি আমার বেডরুম থেকেই শুরু করি। প্রতিদিনই আমি আমার এই ছোট্ট রুটিনটা ফলো করি আর আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়ে গেল। যে বেডশিটটা তুলে নতুন বেডশিট বিছিয়েছি তো সেই পুরাতন বেডশিটটা হচ্ছে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। ময়লা জামা কাপড় চেষ্টা করি যখনের জিনিস তখনই হচ্ছে ক্লিন করে রাখার। অল্প একটু জমে গেলেই আমি হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, সেটা হচ্ছে সকাল হোক আর রাত হোক, এটা কোনো ম্যাটার করে না আমার কাছে। গত ব্লগে আমার ওয়াশিং মেশিন দেখে একজন প্রশ্ন করেছিলেন যে আপু আপনি কোন কোম্পানির ওয়াশিং মেশিনটা ব্যবহার করেন। তো এই প্রশ্নটার উত্তর না আমি অলরেডি অনেকবার দিয়েছি, পাশাপাশি আমার চ্যানেলে কিন্তু একটা ওয়াশিং মেশিন নিয়ে আলাদা ভিডিও আছে। তো সেই আপুটার উদ্দেশ্য করে আজকে বলা যে এটা হচ্ছে হায়ার কোম্পানির ওয়াশিং মেশিন। আর অনেকে জানতে চান যে এটার দাম কত। এটা হচ্ছে অফিসিয়াল ওদের যে ওয়েবসাইট আছে না, ওইখানে গেলে আপনারা কিন্তু এটার যে বর্তমান মূল্য সেটা খুব ভালোভাবে জেনে নিতে পারবেন। আমারটা কত দিয়ে কিনেছি আমার এক্স্যাক্টলি মনে নেই, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আচ্ছা, এখন একটা কথা বলি, আমার ঘরের হচ্ছে ওয়াশিং মেশিনের এই এরিয়াটা আমি এভাবে সাজিয়েছি। আর এটা পরিষ্কার করার জন্য আমি এরকম একটা ব্রাশ ব্যবহার করি। এই যে আমার হাতের ব্রাশটা দেখছেন এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা ব্রাশ। এটা হচ্ছে আরএফএল থেকে আমি নিয়েছিলাম। এটাতে খুব সুন্দরভাবে আপনার ঘরের আনাচে কানাচের ময়লা পরিষ্কার হয়ে যায়। যে কোনো ফার্নিচারও আপনারা ধুলা ঝাড়তে গেলে এটা ব্যবহার করতে পারেন, অথবা সোফাও কিন্তু এটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন। মানে এক কথায় এটা হচ্ছে একটা মাল্টিপারপাস ব্যবহার করার একটা জিনিস। আর এটার দামও কিন্তু অনেক কম নিয়েছিল, আমার দামটা ঠিক মনে নেই, তবে সম্ভবত ৩০০ টাকার মধ্যেই ছিল। প্রতিদিন যদি ঘরের ধুলোবালি অথবা ফার্নিচার ঝেড়ে রাখা যায় তাহলে কিন্তু নতুন করে আর ময়লা পড়ার সেরকম কোনো সুযোগ থাকে না। তো আমি চেষ্টা করি প্রতিদিন হচ্ছে ফার্নিচারগুলো মুছে ফেলার। আর আমি যদি এই কাজটা না করতে পারি তো সেদিন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে তারপরে এই কাজগুলো করাই। সংসারকে পরিপাটি অথবা গোছানো দেখাতে চাইলে কাজ আপনাকে করতেই হবে। এতে আপনি সুস্থ থাকুন অথবা অসুস্থ হন এটা কোনো ম্যাটার করে না। আপনি কর্মজীবী হন অথবা পিওর হোমমেকার হন এটাও ম্যাটার করে না। তো পরিশ্রম করা ছাড়া কিন্তু কোনো বিকল্পই নেই। আর প্রত্যেকটা নারী কিন্তু তার সংসারকে ভালোবেসে এই কাজগুলো করে থাকে। এর বিনিময়ে তারা শুধু চায় একটুখানি ভালোবাসা আর একটুখানি শ্রদ্ধা। কথা বলতে বলতে আমার ডাইনিংয়ের পাশের যে টেবিল ল্যাম্প সেটা হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর এখন ডাইনিংয়ের যে টেবিল ক্লথ ওটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিবেলা খাওয়ার পরই ডাইনিং টেবিলটাকে হচ্ছে পরিষ্কার করে নিই। মেইন দরজা দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের প্রথম এই রুমটা পড়ে। আর এই রুমটাতেই রিসলিয়া হচ্ছে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে। তাই এই রুমটাকে গুছিয়ে রাখা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোফার যে কাভারটা চেঞ্জ করেছিলাম গতদিন তো ওটা নোংরা হয়ে গিয়েছে, আজকে আবার নতুন করে নতুন কভারটা বিছিয়ে নিলাম। আর সাথে হচ্ছে কুশনটাকেও সেট করে নিলাম। সোফা অথবা ডিভান দামি হোক অথবা কম দামি হোক, এর যে কুশন কাভার এটা যদি একটু সুন্দর দেখে লাগানো যায় তাহলে কিন্তু রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই রুলটা কিন্তু আমি ফলো করে থাকি। আর এভাবেই কিন্তু আমি আমার ছোট্ট যে ডিভানটা ওটাকে সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলি। আপনারাও চাইলে আপনাদের সোফা অথবা ডিভানকে এরকম বিভিন্ন বাহারি রকমের কুশন কভার দিয়ে সাজিয়ে নিতে পারেন। এতে কিন্তু আপনাদের ঘরকে দেখতে সুন্দরই লাগবে। টি টেবিলের উপরে আমি হচ্ছে এই ফুলদানিটা কিনেছিলাম আর এটা দেওয়াতে টেবিলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো ওটাকে এখন সেট করে নিলাম। আর এভাবেই ছোট ছোট পরিবর্তনে ঘরটা দেখতে কিন্তু আকর্ষণীয় হয়ে ওঠে।
আজকে আমি আপনাদের সাথে একটা পারফেক্ট চিকেন মোমোর রেসিপি শেয়ার করব। আমার রেসিপিতে যদি আপনারা মোমো বানিয়ে থাকেন তাহলে খেতে সেটা অনেক টেস্টি হবে আর একদম পারফেক্ট হবে। যেহেতু আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম আমার হানিমুনে, তো তখন হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার পরে অনেক মোমো খাওয়া হয়েছিল। আর আপনারা তো জানেনই যে দার্জিলিংয়ে হচ্ছে অথেন্টিক মোমো পাওয়া যায়। মোমোর জন্য যে চিকেনটা লাগবে সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো এই মুরগিটা আমি যখনই খাই তখন হচ্ছে এটা সঠিক উপায়ে পরিষ্কার করে নিয়ে আগে এর ভিতরে দিয়ে দিলাম গরম পানি, একটু লবণ আর ভিনেগার। আর এভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরেই হচ্ছে আমি এরকম ব্রয়লার মুরগি রান্না করে খাই। তার আগে আসলে আমার খেতে কেমন জানি লাগে, মনে হয় যে জীবাণুমুক্ত হচ্ছে না। এই চিকেনটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে একবারে কিমা করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সেজন্য হচ্ছে আমি পেঁয়াজকে খুব সুন্দরভাবে চপ করে নিচ্ছি, কাঁচামরিচও ছোট ছোট করে চপ করে নিচ্ছি। আর এর ভিতরে আমি আগে থেকে ফ্রোজেন করে রাখা আমার পাতাকপি আর হচ্ছে গাজর ছিল, সেটা হচ্ছে অ্যাড করে দিব। তো শীতকালের সময়ে আমি কিন্তু এভাবে পাতাকপি গাজর সংরক্ষণ করি। এটাকে একটু হালকা সিদ্ধ করে লবণ দিয়ে তারপরে হচ্ছে রেখেছিলাম। এখন এই সব কিছুর ভিতরে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এখানে আদা আর রসুন একসাথে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে শুধু চিকেন অথবা শুধু ভেজিটেবল দিয়েও মোমো বানাতে পারেন, কিন্তু আমি হচ্ছে এই দুইটা মিক্স করে তারপরে হচ্ছে মোমো বানাচ্ছি। এটার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি স্বাদে ম্যাজিক, এখানে দিয়েছি চাট মশলা। একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তো ওই গরম তেলটা আমি হচ্ছে এই মিশ্রণের ভিতরে দিয়ে দিব। ব্রয়লার মুরগি কিন্তু আলাদা করে আর রান্না করা লাগবে না, এটা হচ্ছে এই গরম তেলে দেওয়ার কারণেই অনেকখানি রান্না হয়ে যাবে। আর পরে যখন আপনারা এটা ভাপে দিবেন তখন কিন্তু এই মুরগি আর কোনো কাঁচা অংশ থাকবে না, এটা পুরোটাই একদম রান্না হয়ে যাবে। এই মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর সাথে সাথে আমি হচ্ছে ডোটাও বানিয়ে নিব। পাশাপাশি চিকেন মোমো খাওয়ার জন্য যে চিলি সসটা বানাই সেটাও আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। মোমোর যে ডোটা বানাবো সেজন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে ময়দা নেওয়ারই চেষ্টা করবেন। 1 কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভিনেগার। এবার হালকা একটু গরম পানি দিয়ে আমি অল্প অল্প পানি মিক্স করব আর এই ডোটা বানিয়ে নিব। ডোটা আমি হচ্ছে না বেশি শক্ত না বেশি নরম, এরকম একটা মাঝামাঝি পর্যায়ে বানাবো। আর ডোটা বানানোর পরে আমি এটাকে হচ্ছে 1 ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিব। 1 ঘন্টা পর যখন আপনারা বানাবেন তখন দেখবেন যে খুব পারফেক্টভাবে বানানো যাচ্ছে। এইখানে যে ডো নিয়েছি এতে 20-25টা মোমো অনায়াসেই বানানো যাবে। আর বাকি যে পুরটুকু থাকবে ওটাকে হচ্ছে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। পরে যখন বানাতে মন চাইবে তখন হচ্ছে শুধু ডোটা বানিয়েই আমি মোমো বানিয়ে ফেলতে পারবো। তো এইখানে আমি মেরিনেট করতে দিয়ে বসে বসে একটু টিভি দেখছিলাম। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটি ওটাও হচ্ছে অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এইখানে আমি মোমোর জন্য রুটি বানিয়ে নিচ্ছি। একটা বাটি দিয়ে এই শেপটাকে হচ্ছে আমি গোল করে কেটে নিব। এরপর আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এই রুটির ভিতরে দিয়ে দিব। এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, মোমোর কিন্তু অনেক রকমের শেপ দেওয়া যায়। তো যেটা যার কাছে ইজি লাগে সে সেটা হচ্ছে দিয়ে নিবে। এটা মূলত আমি আমার মেয়ে রিসলিয়ার জন্য বানাচ্ছি, তো ওর যেটা পছন্দ ওরকম করে আমি বানাচ্ছি। আর চাইলে আর একটু ছোটো ছোটো করেও বানাতে পারবেন, সেক্ষেত্রে বাটির সাইজটা একটু ছোট নেবেন, অথবা যে কোনো কৌটার মুখ দিয়েও আপনারা কিন্তু গোল করে কেটে নিতে পারবেন। তাছাড়া এখন কিন্তু অনেক ধরনের কুকি কাটারও পাওয়া যায়, সেই কুকি কাটার দিয়েও কিন্তু আপনারা এরকম গোল শেপ বানিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে আমি ভাপে দিব, সেজন্য একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। আর উপরে হচ্ছে এরকম স্টিম করার জন্য একটা স্টিমার নিয়ে নিয়েছি। এতে একটু তেল স্প্রে করে নিলাম, এতে করে মোমো উঠাতে আমার খুবই ইজি হবে, এটার গায়ে লেগে থাকবে না। তো এখন হচ্ছে এটা আমি ভাপে দিয়ে দিচ্ছি।
এইখানে হচ্ছে আমি এবার মোমোর সস বানিয়ে নিব। সেজন্য রসুনকে আমি এখানে চপ করে নিয়েছি, রোস্টেড সাদা তিল নিয়েছি, এর সাথে দিয়েছি স্বাদে ম্যাজিক মশলা, অল্প একটু লবণ, চিনি, তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিব এখানে টমেটো সস, এরপর দিয়ে দিব লেবুর রস। আর আমি হচ্ছে এটা একটু বেশি করে বানাচ্ছি কারণ আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। সব কিছুর ভিতরে দিয়ে দিচ্ছি হট অয়েল। এবার মিশ্রণটাকে মিক্স করে অল্প অল্প একটু করে পানি অ্যাড করে নিব। এইখানে আমার মোমোগুলো স্টিম হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রায় 30-40 মিনিট মতো আমি এটাকে স্টিম করে নিয়েছি। আর এই হচ্ছে আমার মোমো। একটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা কুক হয়েছে। আর এই স্কিনটাও কিন্তু অনেক গ্লেসি এবং অনেক চিউই হয়েছিল। এইখানে আমি হচ্ছে একটা টেস্ট করে দেখছিলাম, মাশাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যতটুকু চিলি অয়েল আমাদের খাওয়ার জন্য লাগবে সেটুকু রেখে বাকিটুকু হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। একটা কাচের জারে আমি এটাকে তুলে রাখলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।